দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আপনার সঙ্গে অনুষ্ঠানে। আজকে আমরা মূলত কথা বলবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি যে পদক তিনি পেয়েছিলেন সেই পদক নিয়ে। আজকে আমরা আমাদের অনুষ্ঠানের নাম দিয়েছি বাতিঘর। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছে আমি মুস্তফা কামাল স্বপন এবং স্টুডিওতে আমার সাথে রয়েছেন গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজা। স্যার আপনার সাথে আসবে একটু, আমি একটু বলে নিই। সেটা হচ্ছে যে দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করা সহ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিরলস কাজ করে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পৃথিবীতে সুখে শান্তিতে মানুষের বসবাসের স্বপ্ন দেখতেন, শোষণের বিরুদ্ধে আমৃত্যু ছিলেন সোচ্চার। স্বীকৃতি হিসেবে 1973 সালের এদিন বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদকে ভূষিত করা হয়। বঙ্গবন্ধুর শান্তির সেই বার্তা আজও প্রযোজ্য। স্যার ঠিক আছে নিশ্চয়ই? তার যে শান্তির বার্তা সেটা আজও প্রযোজ্য আমাদের কাছে। আমরা বলি শুরুতেই আমরা নানা বিষয় নিয়ে কথা বলবো। তার শান্তির যে বার্তা তিনি দিয়েছিলেন, তার পদকটা তিনি কেন পেয়েছিলেন, তখনকার সিচুয়েশন অনুযায়ী, তখনকার অবস্থা অনুযায়ী তাকে কেন পদক দেওয়া হলো, তার বিশ্ব শান্তি প্রতিষ্ঠাতার ভূমিকা কী ছিল, এখনকার অবস্থা কি, এখনকার বিশ্ব কোন দিকে যাচ্ছে, সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। শুরুতে একটু বলবেন আপনি, সেটা হচ্ছে যে 1973 সালের আজকের এই দিনে বঙ্গবন্ধুকে, যেটা আমি বললাম যে জুলিও কুরি পদক দেওয়া হয়। তৎকালীন বিশ্বশান্তি পরিষদের যে সেক্রেটারি জেনারেল রমেশ চন্দ্র সেন, উনি বলেছিলেন যে বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নয়, বঙ্গবন্ধু বিশ্বের, তিনি বিশ্ববন্ধু। এই যে তিনি বলেছিলেন সে বিষয়ে শুরু করতে চাই, আপনি একটু বলেন স্যার। আপনি কিছুটা বলেছেন আগের ঘটনাগুলো, যে বঙ্গবন্ধুকে যখন এই পদক দেওয়া হয়, জি, তখনকার বিশ্ব পরিস্থিতিটা আমাদের বিবেচনায় রাখতে হবে। যে স্নায়ুযুদ্ধের সময়, স্নায়ুযুদ্ধের ধার হয়তো তখন কমে আসতে শুরু করেছে, কিন্তু তার যে রাজনৈতিক প্রভাব এবং পৃথিবী যে দুটো বলয়ে বিভক্ত এবং তার সঙ্গে সামরিক শক্তি, রাজনৈতিক শক্তিগুলোর যে টানাপোড়েন, সেটা তখন যথেষ্ট বিদ্যমান। এবং স্বাধীন বাংলাদেশে এখন সবাই আমরা জানি যে আমাদের পক্ষে যে সবাই ছিলেন, আজকে অনেকেই আমাদের মিত্র, না অনেকের সঙ্গে আমাদের রাজনৈতিক সম্পর্ক স্থাপন করতে হয়েছে। আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ, আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে হচ্ছে, অনেকের সঙ্গে বাণিজ্য সম্পর্কে আমাদের যেতে হচ্ছে। বিশ্ব তো আর 50 বছর আগের অবস্থায় নেই, কিন্তু এরা অনেকেই তখন আমাদের স্বীকৃতি দেননি। সেটা ইউরোপের মানে পশ্চিম বলি, মধ্যপ্রাচ্য বলি, বা অনেক দেশ তখন স্বীকৃতিই দেয়নি বাংলাদেশকে। মধ্যপ্রাচ্য স্বীকৃতি দেয়নি, এটা খুব আমার কাছে অবাক লাগে যে আমরা, তারা আমাদের সেটা তখনকার রাজনৈতিক বাস্তবতা যেটা ছিল, মারপ্যাচ, তারা হয়তো কেউ পাকিস্তানের পক্ষ নিয়েছেন, কেউ চীনের দিকে ছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা আলাদা অবস্থান ছিল, এবং প্রত্যেকের রাজনৈতিক এবং সামরিক স্বার্থ দেখেছেন। তো যে প্রসঙ্গে কথাটা উঠেছে যে এরকম একটা সময়ে বাংলাদেশের অভ্যুদয়, কিন্তু আমাদের বড় একটা প্রাপ্তি যেটা বঙ্গবন্ধু এবং তার সহযোদ্ধাদের, যে আমরা সংবিধান রচনা করতে পেরেছিলাম। তো আপনি যখন সংবিধান তৈরি করেন, তার তো নেপথ্যে অনেক কিছু কাজ করে। জি, আপনার রাজনৈতিক ব্যবস্থা কি হবে, আপনার আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি কি হবে। সংবিধান হয়তো আমরা আমাদের আলোকে দেখি যে আমার মূলনীতি কি হবে, আমি কি পাবো বা না পাবো, আমার সরকারের কাঠামো কেমন হবে, রাষ্ট্রের বিন্যাস কেমন হবে। কিন্তু একই সঙ্গে কিন্তু সংবিধান আপনার একটা পররাষ্ট্র নীতিরও ভিত্তি তৈরি করে দেয়, আপনি কেমন দেশ, এবং সেটা কিন্তু কিভাবে আপনি দেখতে, সেটা কিন্তু কার সাথে কিভাবে স্থাপন, নিশ্চয়ই আপনি 72-এ কিন্তু বলছেন যে আপনার জাতীয়তাবাদ থাকবে। আমরা জাতীয়তাবাদী রাষ্ট্র, আমরা জাতীয়তাবাদের ভিত্তিতেই স্বাধীনতা সংগ্রাম করেছি। আর সেখানে সমাজতন্ত্রের ধারণা দেওয়া হয়েছে। সেই সমাজতন্ত্র হয়তো একদম সোভিয়েত সমাজতন্ত্রের মতো ছিল না, সেটা আমাদের মতো একটা ব্যাখ্যা ছিল। ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছিল সবচেয়ে বড়, যেটা যদি শব্দ নিয়ে হয়তো বিভিন্ন সময় আলোচনা করি, আমি যদি একদম সেকুলারিজম শব্দটাই বলি, তো এটা সেখানেও আবার ব্যাখ্যা ছিল যে আমরা যেভাবে আমাদের সেকুলারিজমকে দেখি, সেটা ঠিক আবার পুরো পশ্চিমের মতোও না, আবার সেটা একেবারে গান্ধীজির ধারণার মতোও না, আবার সেটা দক্ষিণ আফ্রিকার মতো না, আমরা আমাদের মতো করে ভেবেছিলাম। এগুলো কিন্তু আপনার পররাষ্ট্রনীতি কী হবে তার একটা ধারণা দেয়, কাদের সঙ্গে আপনার সম্পর্ক হবে, কি আপনাকে স্বীকৃতি দেবে না দেবে। আমি এই প্রসঙ্গে এই জন্যে টানছি যে এর সঙ্গে কিন্তু বঙ্গবন্ধু তার মৌলিক দর্শন পররাষ্ট্রনীতির দিচ্ছেন, যে আমরা কারোর সঙ্গে বৈরিতায় যাব না, শত্রুতায় যাব না, সবার সঙ্গে সম্পর্ক থাকবে। তার আগেরও আপনার দেখতে হবে যে বঙ্গবন্ধু যখন সংগ্রাম করছেন, তার যে সময়কাল এবং তার সময়ের যারা অন্যান্য বিশ্ব নেতা ছিলেন, তারা ঔপনিবেশিকতার বিরুদ্ধে এবং দীর্ঘ অনেকেই, আপনি ভারত দক্ষিণ এশিয়াতে বলেন, আপনি দক্ষিণ পূর্ব এশিয়াতে বলেন, আজকে যে কোনো দেশের নাম বলেন, এই যে উন্নত অংশ সিঙ্গাপুর, মালয়েশিয়া, সবাই তখন তো ব্রিটিশ কলোনিতে ছিল, আপনার ইন্দোনেশিয়া, ডাচ কলোনি ছিল, আমরা বেশিরভাগ অঞ্চলই, নেপাল বা ওইটা বাদে
প্রায় সবাই আমরা ব্রিটিশ কলোনির ভেতরে ছিলাম, আরও ছোট ছোট এর আগে কলোনিয়াল বিভিন্ন শক্তিরা সেখানে আসছে। তার বিরুদ্ধে বঙ্গবন্ধু যেমন তার যে সংগ্রাম, সে সংগ্রামটা হয়তো আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা হয়তো এটাকে দক্ষিণ এশিয়া, বাংলাদেশ, পাকিস্তান এর মধ্যে রাখি, কিন্তু সংগ্রামটা তো আসলে উপনিবেশের বিরুদ্ধে। এবং যে যে উপনিবেশিক যে ধারা, আমরা একটা ছায়া উপনিবেশের মধ্যে আবার এসে পড়লাম 47-এর পরে, তার বিরুদ্ধে। এবং বলা হয়েছে যে ফ্যাসিজমের বিরুদ্ধে, সেই ফ্যাসিজমের বিরুদ্ধে সংগ্রাম তো জীবনভর বঙ্গবন্ধু করেছেন। এবং তার সমসাময়িক এইবার যদি নামগুলো বলি, আপনি বিশ্ব কিভাবে মূল্যায়ন করে সেই লেন্সটা যে যার মতো তৈরি করে। জি, তখনকার সমাজতান্ত্রিক বিশ্ব যেটা, তার দেখার দৃষ্টি আর পুঁজিবাদী বিশ্বের দেখার দৃষ্টিতে এক হবে না। 50 বছর পরে আমরা হয়তো সব বিশ্ব নেতাকে একভাবে মূল্যায়ন করব না, কিন্তু কিছু ব্যক্তি যদি আপনি নাম, জুলিয়াস নায়ারে, নাসের জামাল বা ইয়াসির আরাফাত, যিনি পরবর্তীতে অন্য তখন তার অনেক ইয়াসির আরাফাত তখন অনেক এরকম আপনি দীর্ঘ নাম বলতে পারবেন। এর সঙ্গে আপনার কবি, সাহিত্যিক, তাদেরও নাম যুক্ত করতে হবে, তারাও কিন্তু এই আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি পাবলো নেরুদাকে কিভাবে দেখবেন? শুধু কবি হিসাবে তো পাবলো নেরুদাকে দেখলাম, তিনি একজন রাজনীতিক এবং রাজনীতিবিদ, রাজনীতির ধারণা, প্রেসিডেন্ট হতে পারতেন তার দেশে, তিনি হননি সেটা। তো এই যে তার সমসাময়িক যে সমস্ত ব্যক্তিত্বরা, তাদের সাধারণ যে জায়গাটায় সবাইকে আনা যায় সেটা হচ্ছে তারা ঔপনিবেশিকতার বিরুদ্ধে কাজ করেছেন। এবং আপনি যখন ঔপনিবেশিকতা বলেন, সেটা শুধুমাত্র একটা শাসন না, এটা অনেক কিছুকে ধারণ করে। এবং তার যে জটিলতা, তার যে প্রভাব, তার যে কুটিল প্রক্রিয়া, তার অনেক কিছু থেকে এখনও আমরা বের হয়ে আসতে পারিনি। তার অনেক কিছুর প্রভাব থেকে এখন আমাদের, আপনি শিক্ষা বলেন, আমাদের রাজনীতিক অনেক অচলায়তন বলেন, আমাদের অনেক কাঠামো বলেন, এখন আমরা ঔপনিবেশিকতার ধারা থেকে আমাদের। তো এই যে প্রসঙ্গে ছিলাম, জি, যে কারণে এই দীর্ঘ প্রসঙ্গের অবতারণা, যে যারা শুধু বাংলাদেশের নয় না, যারা এই পুরস্কারটা আপনি ওয়ার্ল্ড প্রেস কাউন্সিল চালু করেছিল, এবং তারা বেশ কয়েকটা পুরস্কার দিতেন একাধিক ক্যাটাগরিতে। এবং 50-এর দশকের শেষ দিকে সেটা নাম পরিবর্তন করা হয়, জুলিও কুরির নামে শান্তি পুরস্কার চালু করা হয়। এবং যারা যারা পেয়েছেন এর আগে আমি কয়েকটা নাম বলেও ফেলেছি, নাসের জামাল সহ, আরও জুলিয়াস নায়ার সহ অন্যান্যরা। এবং কবি সাহিত্যিক মধ্যে নাজিম হিকমত পেয়েছিলেন, তিনি পেয়েছিলেন, পাবলো নেরুদা পেয়েছিলেন। আমার ভুল না হলে পাবলো পিকাসোকেও দেওয়া হয়েছে। এখন পাবলো পিকাসোকে আপনি কেবলমাত্র শিল্পী হিসাবে দেখবেন, আপনি এখন গোয়ের্নিকাকে বিশ্লেষণ করেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে অসাধারণ কথা বলেছে, তাদের ছবি কথা বলেছে। এবং এটা আর একটা হয়তো শতকেও তৈরি হবে না। সুতরাং এই পুরস্কার যাদেরকে দেওয়া হয়েছে তারা কেউ একদম রাজনীতিবিদ, তার দেশকে স্বাধীন করেছেন। উপনিবেশিকতার থেকে নাসের জামাল মিশরকে নেতৃত্ব দিয়েছেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, পাবলো পিকাসো একটা বিশ্বব্যাপী বড় কালচারাল আইকন, এত বড় শিল্পী হয়তো আর হবেই না। পাবলো নেরুদা অনেক বড় ব্যাপার, অনেক বড় অনুপ্রেরণার নাম। নাজিম হিকমত, সবাই তাকে চেনে। আরও আমি রাজনীতিবিদদের নাম কম বললাম, তাদের প্রত্যেককেই যে কমন গ্রাউন্ডে দেওয়া হয়েছিল যে তারা ফ্যাসিবাদ বিরুদ্ধে এবং উপনিবেশিকা। তো আমি বঙ্গবন্ধুর প্রসঙ্গেই যদি চলে আসি, তার মানে এই তখন ওয়ার্ল্ড প্রেস কাউন্সিল যেভাবে এটা দিতে, একটা কংগ্রেসে তারা নাম ঠিক করতেন, পরবর্তী কংগ্রেসের সময় তাদেরকে এটা দেওয়া হতো। তো হয়তো পরিস্থিতির কারণে বাংলাদেশে এসে, বা এটা একটা স্বীকৃতিও যে স্বাধীন বাংলাদেশে তাদের যিনি, এটা তো স্বাধীন বাংলাদেশের প্রথম কোন রাষ্ট্রপতির আন্তর্জাতিক কোনো পুরস্কার। আচ্ছা, তো যদি আগের মূল্যায়নটা এভাবে শেষ করি, যে বঙ্গবন্ধুকে এটা দেওয়া হচ্ছে, তিনি কেবল বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি নন, তার সমস্ত সংগ্রামকে যদি বিশ্ব নিরিখে দেখেন, আমি বারবারই ওটা বলছি যে আমাদের আগ্রহ জাতীয়তাবাদী নেতা হিসাবে তাকে আমরা মূল্যায়ন করি, আমাদের স্বাধীনতা সংগ্রাম স্থপতি হিসাবে মূল্যায়ন করি। তিনি স্বাধীনতার এই প্রান্তে, কিন্তু বিশ্বেরও তো একটা মূল্যায়ন আছে, তারা কিভাবে মূল্যায়ন করে? এই ব্যক্তিগত কেবলমাত্র দক্ষিণ এশিয়ার আমাদের এই ভূখণ্ডের মধ্যে তো তাকে মূল্যায়ন করবে না। সুতরাং তারও মূল্যায়নটা কিন্তু উপনিবেশ বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে। আপনি একটু আগে বলছিলেন যে তার বিখ্যাত কথা আছে যে শোষক এবং শোষিতের বিশ্ববিভক্ত, আমি শোষিতের পক্ষে। পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত, শোষক ও শোষিত। সুতরাং যে সময় দাঁড়িয়ে বলছেন, তখনও অনেক কলোনি রয়েছে। ওই সময়ে ওই পজিশনে দাঁড়িয়ে, মানে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত একটি দেশ, আমরা তখন স্বীকৃতি, অনেকে আমাদের স্বীকৃতি দেয়নি, নানা রকম ষড়যন্ত্র তখন ছিল, পাকিস্তান তো বসেছিল না, তারপরেও ওই রকম একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তিনি এরকম একটি কথা বলা, মানে সারা বিশ্বব্যাপী, তো সেটা তো কম। এবং এই পুরস্কার বা এই যে মেডেল বা যে শান্তি পুরস্কার তাকে দিচ্ছে, তাকে ওই স্বীকৃতিটাও দেওয়া হচ্ছে। আমি দুই দিক থেকে দেখি যে তার এই অবদান শুধুমাত্র একটা জাতি রাষ্ট্র তৈরি করা না, একই সঙ্গে উপনিবেশ বিরোধী, এবং যে ফ্যাসিজম সেটা চলে যায়নি,
তার বিরুদ্ধে যে তার যে নিরন্তর সংগ্রাম এবং আরও ধরনের রাজনৈতিক আদর্শিক দ্বন্দ্ব তখন পৃথিবীতে বিদ্যমান, এবং একই সঙ্গে একটা স্বাধীন দেশ যাকে অনেকে সভ্য বলে যারা নিজেদের দাবি করে কিন্তু তারা স্বীকৃতি দিচ্ছে না। সুতরাং সেখানে এসে এই পুরস্কারটা দিয়ে যাওয়া বাংলাদেশকে কিন্তু ওই অর্থে বড় একটা স্বীকৃতিও এনে দেয় আন্তর্জাতিক। এবং বঙ্গবন্ধুকে এই পুরস্কার দেওয়ার আরও একটা অর্থ আজকের দিনে আমরা যদি বলি, তখন তো ব্র্যান্ডিং নামে কোনো শব্দ ছিল না, ব্র্যান্ডিং শব্দ ছিল, সেটা খুব প্রচলিত। এখন আমরা ব্র্যান্ডিং তখন হয়তো মার্কেটিং প্রোডাক্ট এগুলোর ক্ষেত্রে বলতাম, কিন্তু এখন ব্র্যান্ডিং একটা জেনারিক শব্দ। এখন দেশের ব্র্যান্ডিং লাগে, ব্যক্তির ব্র্যান্ডিং লাগে। তো আপনি যদি সামনে এগিয়ে এসে বলেন এই এত বছর পরে, 50 বছর পরে, তাহলে বলা যাবে যে বঙ্গবন্ধুই তখন বাংলাদেশের ব্র্যান্ডিং। যদি বঙ্গবন্ধুকে যখন এই স্বীকৃতি, এই পদক দেওয়া হচ্ছে, মানে বাংলাদেশকেই স্বীকৃতি দেওয়া হয়েছে, তার মানুষকে স্বীকৃতি দেওয়া হয়েছে, তাকে তো অবশ্যই। এবং তিনিও বক্তৃতা দিয়েছিলেন, এবং আমি হুবহু বাংলা বলতে পারছি না, যেটা আমরা যে তিনি আশা করেছিলেন যে পৃথিবীর সকল প্রান্তে নিরবচ্ছিন্ন শান্তি বিরাজ করবে, যে আমরা এমন একটা পৃথিবী আমরা চাই যে তুমি আংশিক শান্তি আনবে, আংশিক যুদ্ধ বন্ধ করবে, তাতে তো পৃথিবীর নিরবচ্ছিন্ন শান্তি আসবে না। স্যার, তিনি যে আহ্বান জানিয়েছিলেন মানে তখনকার সময়ে, কিন্তু এখনকার যে বিশ্ব আমরা দেখি, আমরা এখন কি দেখছি? এখন ইসরায়েল ফিলিস্তিন যে সংঘাত চলছে, ওদিকে ইউক্রেন রাশিয়া চলছে। ইউক্রেন রাশিয়া বলা হচ্ছিল যে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়তো স্থায়ী হবে যুদ্ধ, কিন্তু সেটা কিন্তু এখন আর আসলে সেই পর্যায়ে নেই, বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই। এদিকে আমরা দেখতেছি যে আপনার ফিলিস্তিনি যে নিধন চলছে, যে হত্যাযজ্ঞ চলছে, ইসরায়েলি বাহিনী যেটা করছে এখন, তাহলে বিশ্ব শান্তি পরিষদ মানে বলা হচ্ছে যে সব কিছুকে তাহলে কি শান্তির বাণী সব কিছুকে কাগজ ও কলমের মধ্যেই সীমাবদ্ধ থাকলো? জাতিসংঘ অনেক উদ্যোগ নিয়েছে, অনেক ব্যবস্থা নিয়েছে, অনেক বৈঠক হয়েছে, কিন্তু হামলা মামলা, আপনার যে নিধন হত্যাযজ্ঞ, সেটা কিন্তু থামেনি এবং সেটা চলছে এবং সবার চোখের সামনেই এটা হচ্ছে। তাহলে এই যে বিশ্ব শান্তি আমরা কথা বলি, বঙ্গবন্ধু বলেছিলেন, সেই শান্তি এখন কোথায়? না, দেখুন, তারা যে প্রজন্মের ছিলেন, সেই প্রজন্ম থেকে তো এখন আমরা অনেক অনেক দূরে চলে এসেছি। এবং যে কথাটা আমি বারবার বলছি যে বঙ্গবন্ধুর একটা বড় মূল্যায়ন এখনও বাকি, যে উপনিবেশ উত্তর যে সংগ্রাম, এটা শুধুমাত্র আমাদের জাতিরাষ্ট্র গঠনের সংগ্রাম দিয়ে দেখলে চলবে না তাদের সংগ্রামকে। এটা একটা উপনিবেশিকতার বিরুদ্ধে সংগ্রাম, একটা মতবাদের বিরুদ্ধে সংগ্রাম, একটা পদ্ধতির বিরুদ্ধে সংগ্রাম, এবং যেটা আমাদের মধ্যে একদম জেঁকে বসেছে দীর্ঘ সময় ব্যাপী। সেটা আপনি এখনও দেখতে পান, এখনও আপনি এই দক্ষিণ এশিয়ার আমলাতন্ত্রের মধ্যে সেটা দেখতে পান, শিক্ষা ব্যবস্থার মধ্যে সেটা দেখতে পান, বাজার ব্যবস্থাপনার মধ্যে সেটা দেখতে পান, রাজনৈতিক সংস্কৃতির মধ্যে সেই পুরনো জিনিস দেখতে পান। এবং যেভাবে আপনি বিভক্তির রাজনীতি দেখেন, জাতপাত ধর্মের ভিত্তিতে, অবস্থানের ভিত্তিতে, তা থেকে আমরা কি সেখান থেকে এগোতে পেরেছি? কিন্তু আমরা যতজন ব্যক্তির নাম বললাম বঙ্গবন্ধু সহ, তাদের প্রত্যেকের কিন্তু নিরন্তর সংগ্রাম ছিল এর বিরুদ্ধে। আমি একদম শুরুতে কেন সংবিধানের প্রসঙ্গটা আনলাম, যে কেন এই মূলনীতিগুলো দাঁড় করানো হচ্ছে, কারণ তাদের পুরনো শিক্ষা থেকে তারা দেখছেন যে আগের পদ্ধতিটি কাজ করেনি, আগের সংবিধানগুলো কাজ করেনি। অতএব আমাদেরকে এই সময় এইভাবে যদি আমরা জাতি নির্মাণ না করি, তাহলে আমরা টিকতে পারবো না, আমরা শান্তি স্থাপন সেখানে করতে পারবো না। এবং প্রত্যেকেরই আপনি দেখেন যে প্রত্যেকেরই ওই জায়গাগুলো ছিল যে আগের অবস্থা থেকে বেরিয়ে আসা। আমরা তো আরও অনেকের আলোচনা করতে পারতাম তখন, যারা আফ্রো এশিয়ান সংহতি নিয়ে কাজ করেছিলেন 50-এর দশকে, সেটা আরও আগে। বঙ্গবন্ধু নিজে শান্তি সম্মেলনে গেছেন, চীনে গেছেন, আর সেটা বহু দেশের মানুষ সেখানে উপস্থিত ছিলেন, তিনি তার কথা সেখানে বলেছেন। তো প্রায় সমসাময়িক কালে আফ্রো এশিয়ান সংহতির অধিবেশন হয়েছে ইন্দোনেশিয়াতে, জোট নিরপেক্ষ সম্মেলন আমরা দেখেছি। সুতরাং বঙ্গবন্ধুর প্রজন্মের এবং এগুলো কিন্তু বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে, যে আমরা তাহলে কারোর সঙ্গে না গিয়ে একটা জোট নিরপেক্ষ অবস্থানে থাকতে চেষ্টা করি। হয়তো সেটা টেকেনি শেষ পর্যন্ত, অতটা যতটা ফলপ্রসূ হতে পারতো ততটা তো হয়নি, অনেকগুলো কারণে। তো সুকর্ণ সেভাবে থাকেননি, নেহরু তখন তারও বয়স হয়েছিল, তিনিও আর ওইভাবে যুক্ত থাকতে পারেননি, নাসির জামাল মারা গেছেন অপেক্ষাকৃত অল্প বয়সে, এদিকে কঙ্গোতে হত্যাকাণ্ড ঘটেছে, আরও অনেক জায়গাতে ভিয়েতনাম ওই মানুষগুলো হয়তো তখন আর ওইভাবে তাদের অবস্থানগত কারণে আর সবাইকে সুসংহত রাখতে পারেননি, কিন্তু ওই অনুপ্রেরণার জায়গাটা কিন্তু থেকে গেছে। সুতরাং তাদের প্রত্যেকের মধ্যে আপনি দেখবেন যে এই বিরোধিতা কেবলমাত্র বিরোধিতার স্বার্থে না, একটা পরিবর্তনের স্বার্থে, যে তার থেকে বেরিয়ে আসা। তার সঙ্গে এই যে আমরা যেসব কবি, সাহিত্যিক, শিল্পীদের নাম বললাম, যারাও এ ধরনের সম্মানিত হয়েছেন, তাদের প্রত্যেকের সাধারণ জায়গা ছিল এটা।
কিন্তু আপনি যে প্রশ্ন করেছেন পরবর্তী যে সময় স্নায়ুযুদ্ধ শেষ হচ্ছে, তারপরে পৃথিবীর যে রূপান্তর, সেই রূপান্তরটা তো আসলে আমাদের আশানুরূপ হয়নি। অন্তত স্নায়ুযুদ্ধের সময় আপনি যতটা নিউক্লিয়ার নিরস্ত্রীকরণের কথা শুনতেন, যতটা শুনেছি, বৃহৎ শক্তির মধ্যে যতটা আলোচনার কথা শুনতেন, তারা কিছুটা হলেও মুখ দেখাদেখি করতেন। এখন তো মুখ দেখাদেখি, হ্যাঁ, এক সময় হতো, সোভিয়েত এবং মার্কিন যুক্তরাষ্ট্র বসতেন কোথাও না কোথাও। পরবর্তীতে আরো চীনের সঙ্গেও যোগাযোগ হয়েছে, সোভিয়েত ইউনিয়নের অন্যান্য পৃথিবীর দেশগুলো বসতেন, কিন্তু রূপান্তরটা খুব খারাপভাবে হয়েছে সোভিয়েত ইউনিয়নের পরে। সুতরাং ওই প্রজন্মের যে রাজনৈতিক ধারা, যে চিন্তাধারা, সেটাতে কূটনৈতিক যে প্রচেষ্টা বা যে ধারা, সেই ধারাটার কিন্তু একটা বড় ধরনের, আপনি বলতে পারেন, একটা ছেদ পড়েছে, সম্পর্ক ছেদ হয়েছে, একটা সম্পর্ক ছেদ হয়েছে। এবং তার সঙ্গে পৃথিবীর অন্যান্য যে গোষ্ঠীগুলো কাজ করতেন, এই সমস্ত রাজনীতিবিদদের অনুপ্রেরণায় হোক, তাদের সাহচর্যে হোক, বা তাদের পৃষ্ঠপোষকতায় হোক, সেই সংগঠনগুলো আর ওইভাবে তাদের ভূমিকাগুলো কাজ রাখতে পারেন। আবার যে বৃহৎ শক্তিগুলো আপনার নির্ভর করেছে আমাদের এই অঞ্চলে, ধরুন আফগানিস্তানে ক্ষমতার পট পরিবর্তন হতে গিয়ে সোভিয়েত ইউনিয়ন সেখানে চলে আসলো, সেটা ভিন্ন একটা বাস্তবতা। সুতরাং আফগানিস্তানের যে আধুনিকীকরণ যে প্রক্রিয়ায় হতে পারত, সেই প্রক্রিয়ার আধুনিকীকরণটা হয়নি। তখন স্নায়ুযুদ্ধের কারণে তাদেরকে হয়তো কেউ না কেউ সমর্থন দিয়েছে, আবার সেখান থেকে তাদেরকে মার্কিনীরা হটানোর চেষ্টা করেছে। পরবর্তীতে তারা আর একটা বিপর্যয় সেখানে সৃষ্টি করে গেছে, একাধিক পর্যায়ে। একই রকম ঘটনা ইরাকে ঘটেছে, অন্যান্য জায়গায় ঘটেছে। সুতরাং এইটার ঠিক একক হলে যেটা হয়, ভারসাম্যটাও আর থাকেনি, এবং ওয়ারশো আর থাকে, সোভিয়েট যারা ছিলেন তাদের সেই জোট ভেঙে গেছে সামরিক, নেটোর মতো চলেছে। আমরা এশিয়ানদের মতো চলার চেষ্টা করেছি, আফ্রিকানদের মতো চলেছে। বড় বড় দুর্ভিক্ষ হয়েছে, সেগুলো ঠেকানো যায়নি। খাদ্য সংকট দেখা গেছে, সেগুলো করা যায়নি। জাতিসংঘের প্রসঙ্গ অনেক পরে আসতে হবে, কারণ তার দুটো বিষয়, তার নিজেরও তার সংস্কার হয়নি, যে সাংঘাতিক জায়গাটায় জাতিসংঘ কি খুব বেশি শক্তিশালী, দুটোই না, এটা তো এখন স্পষ্ট যে তার কাঠামোই দুর্বলতা আছে, তার তার গঠন প্রক্রিয়ায় দুর্বলতা আছে, সেই সংস্কার হয়নি। একই সঙ্গে সদস্য দেশগুলোরও যে সহযোগিতা দরকার ছিল সেটা হয়নি। সুতরাং যে বঙ্গবন্ধুরা বা বঙ্গবন্ধুই যদি বলি আমাদের, তিনি যদি এই নৃশংসতার শিকার না হতেন, আরো আমাদের মধ্যে অনেকদিন বেঁচে থাকতেন, হয়তো তিনি কথা বলতে পারতেন, বা আরো যেসব বিশ্ব নেতাদের কথা বলি, তাদের অকাল প্রয়াণ না হলে বা এই ধরনের হত্যাযজ্ঞের শিকার না হলে, তারা হয়তো সামষ্টিকভাবে একটা প্রভাব হয়তো আমরা পেতাম, অন্যরকম পৃথিবী পেতাম। কিন্তু এখন আপনাকে মনে রাখতে হবে যে স্পিরিট হয়তো আছে আমাদের শান্তির পক্ষে, কিন্তু তার জন্য যে কাঠামো প্রয়োজন, যে বিশ্ব শক্তির ভারসাম্য প্রয়োজন, যে ধারণাগত নির্মাণের প্রয়োজন, সেটার হয়তো আপনি যেটা বলেন, আমি একটু বিরতি নেব। তার আগে একটু বলে যে, আপনি বললেন যে ধরুন বঙ্গবন্ধু যদি থাকতেন, তাহলে এখনকার যে বাংলাদেশ, এখনকার বাংলাদেশ কেমন বাংলাদেশ হতো? এখনকার বাংলাদেশ সমৃদ্ধির পথে আগাচ্ছে, আমাদের অনেক অর্জন আছে, অনেক আমরা এগিয়েছি, কিন্তু যদি বঙ্গবন্ধু থাকতেন, তাহলে কি আজকের বাংলাদেশ, এখন যে বাংলাদেশ, আমরা কি আরও ভালো বাংলাদেশ পেতাম কিনা? বিরতির পরে এসে আলোচনা করব। দর্শক, এই পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আপনার সঙ্গে অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম বাতিঘর নিয়ে। আমার সাথে রয়েছেন ডক্টর এস.এম. শামীম রেজা। আমি বিরতির আগে জানতে চেয়েছিলাম যে যদি সেই বঙ্গবন্ধু আমাদেরকে আমরা পেতাম, বঙ্গবন্ধুকে, তাহলে আজকের বাংলাদেশ যে অবস্থানে আছে, আমরা বলতে পারি নিঃসন্দেহে ভালো অবস্থানে আছে যদি বলি, কিন্তু বঙ্গবন্ধু থাকলে আসলে অবস্থানটা কোথায় যেতেন? তিনি যে স্বপ্ন দেখতেন, তিনি যে চিন্তা চেতনা করতেন, অনেক তার স্বপ্নের বাস্তবায়ন এখন হচ্ছে, কিন্তু সেটা যদি নিজে করতে পারতেন, নিজেই তিনি অনেক কাজকর্ম করে গেছেন, অনেক কিছু বলে গেছেন, তাহলে তিনি থাকলে আজকের বাংলাদেশ আমরা কোথায় যেতাম আর কি? যদি দেখুন, জানি না আর কি, আপনি যদি আমাদের উন্নয়নের ভিত্তিগুলো দেখেন, আপনি হয়তো বলবেন যে আমার তৈরি পোশাক খাত অসাধারণ অবদান রেখেছে। হ্যাঁ, আমরা অনেক অভিবাসী কর্মী পাঠাতে পেরেছি, তারা আমাদেরকে আমাদের বড় বড় অবকাঠামো, আমরা পদ্মা সেতু, অনেক সূচকে আমরা উন্নতি করেছি, আমাদের গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন হয়েছে, আমরা কৃষিতে ভালো করেছি। সবকিছু মিলে বাংলাদেশে একটা বড় ধরনের, আমরা যেটা বলি যে একটা জাম বা একটা উল্লম্ফনের দিকে গেছে। এটা হতো,
এবং এটার জন্য যখন যে সরকার আসছেন তারা কৃতিত্ব নেন, এই সরকার তারা দীর্ঘদিন আছেন, তারা তো অবশ্যই কৃতিত্বের দাবিদার। স্যার, স্বাধীনতার এত বছর পরে আমরা পদ্মা সেতু পেয়েছি, স্বাধীনতার এত বছর পরে আমরা মেট্রো রেল পেয়েছি, মানে এটা কি আরো আগে আমরা আমাদের পাওয়ার দরকার ছিল? আমরা যে উন্নতিগুলোর কথা বলছি সেটা আমি এইভাবে দেখছি যে সেটা বঙ্গবন্ধু বেঁচে থাকলে এই উন্নতি হতো, কিন্তু আমরা কি কেবল সেই উন্নতির কথা বলছি কিনা? আমরা যে আলোচনা শুরু করেছিলেন যে বঙ্গবন্ধুকে এই আন্তর্জাতিক স্বীকৃতি জুলিয়া কুরি পদক দেওয়া হচ্ছে যে তিনি উপনিবেশ বিরুদ্ধে ইন্টেম্পেরিয়ালিস্ট একটা কাজ করেছেন, শান্তির দূত হয়ে ফ্যাসিজমের বিরুদ্ধে, তার মানে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা। কথাটা এরকম ছিল যে মানে ফর হিজ কন্ট্রিবিউশন টু দ্য এস্টাবলিশমেন্ট অফ ওয়ার্ল্ড পিস। তো সেটা তো একটা বিস্তৃত ধারণা। তো আমি যেভাবে দেখি, ধরুন এই অগ্রগতি আমরা করেছি, আমরা করতাম, এটা মানুষের অর্জন, এটা সরকারের কর্মপরিকল্পনার অর্জন, এই প্রধানমন্ত্রীর অসাধারণ নির্দেশনা। কিন্তু বঙ্গবন্ধু থাকলে যেটা হতো সেটাই রাজনৈতিক সংস্কৃতির এতটা হয়তো অবনমন হতো কি হতো না। আচ্ছা, উপনিবেশ আমাদেরকে কি করেছে? বিচ্ছিন্ন করে দিয়েছে। শাসকের সঙ্গে তার নিচে যারা শোষিত যদি নাও বলি, তাদের কোনো যোগাযোগ নাই। এটা এলিট সম্প্রদায়ের সঙ্গে সবসময় যোগাযোগ। বঙ্গবন্ধুর একেবারে আপনি যদি যুক্ত ফ্রন্টের নির্বাচন থেকে শুরু করে তার পরবর্তীতে বিভিন্ন সময় সবগুলোই দায়িত্ব পাওয়া, সবই আপনি ওই অর্থ বলেন যে এক ধরনের সামন্ততন্ত্রের বিরুদ্ধে, এক ধরনের এলিটিস্ট অ্যাপ্রোচের বিরুদ্ধে। এবং এই মুসলিম লীগ এক সময় পুরো এলিটদের একটা ক্লাবে পরিণত হয়েছে, সেটাকে তারা ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন, যে এটা সাধারণ মানুষের কাছে আনবার জন্য। তাহলে আপনি যদি এটা তো কল্পনা করা ছাড়া তার কোনো উপায় নেই বাস্তবে। তো সেক্ষেত্রে বঙ্গবন্ধুর অবস্থান নিঃসন্দেহে আমাদেরকে সেই জায়গায় রাখতো যে একজন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের কাছে অ্যাক্সেস পাওয়া যায়, বলা যায়, সব ধরনের মানুষ তার কাছে যেতে পেরেছে, শুনেছেন, কথা বলেছেন। এই যে ব্যক্তিত্বের যে প্রভাব, সবাইকে নিতে পারা, উদারতা দেখানো, এবং সেই যে বাস্তবায়ন, যেটা আপনি যখন একটা সেকুলারিজম বাস্তবায়ন করতে চান, আপনি একটা জাতীয়তাবাদের মৌল দর্শনগুলো বাস্তবায়ন করতে চান, আপনি যখন একটা সমতা ভিত্তিক সমাজের ধারণা বাস্তবায়ন করতে চান, আমরা এতক্ষণ যেগুলো বললাম সেগুলো তো অবশ্যই দৃশ্যমান উন্নতি, সেগুলো সূচকে পরিমাপ করা যায়, সেগুলো গাণিতিকভাবে পরিমাপ করা যায়। আপনি আমি অবশ্যই তার সুবিধাবাদী এবং সুবিধাভোগী, নিঃসন্দেহে, এটার কোনো দ্বিমত নেই। আমরা হয়তো এত ভালো বাংলাদেশে আমাদের থেকে আগের প্রজন্ম কখনোই ছিলেন না। আমরাও অন্তত আমাদের শিক্ষার্থী জীবনে, আপনার শিক্ষার্থী জীবনে এতটা ভালো ছিলেন না যখন এখন আছেন। কিন্তু আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর আপনাকে একটা দার্শনিকের চোখ দিয়ে দেখতে হবে, যে বঙ্গবন্ধু থাকলে রাজনৈতিক সংস্কৃতি কেমন হতো। বঙ্গবন্ধু থাকলে আমরা যে আমাদের চার যে মৌলনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই, সেই বাংলাদেশ রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে অন্যান্য সংবিধান বা অন্যান্য দেশে আমরা দেখি তারা যে কোনো একটা বিষয়কে নিয়ে আগান, কিন্তু তিনি ছিলেন গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদকে তিনি সংবিধানে গ্রহণ করেছেন। মানে অনেকগুলো জিনিস তিনি নিয়েছেন, কিন্তু সেই গণতন্ত্র তিনি নিয়েছেন, সমাজতন্ত্র নিয়েছেন। আপনি যেটা বলেন, যেমন সমাজতন্ত্র আমরা অন্যান্য দেশে দেখি, এখানে কিন্তু তেমন ছিল না। এখানকার কৃষ্টি কালচার, এখানকার মানুষ, এখানকার ইতিহাস, এখানকার ওয়েদার, সব কিছু মিলে জিলে তিনি একটা নতুন স্বপ্ন দেখেছিলেন, নতুন কিছু করার। এই জিনিসগুলো কিন্তু সংবিধানে এনেছিলেন। আপনি কিন্তু একটা ধারণা দিয়েছেন। আমি কিন্তু আগেই বলেছি যে আমি সকল দৃশ্যমান উন্নতির প্রতি শ্রদ্ধা রেখে, আচ্ছা, এবং আমি আগেই বলছি আমি প্রত্যেকেই তার সুবিধা পাচ্ছি, সেটাকে রেখেই বলছি যে আপনি যেটা বলছেন সেটা তো আমাদের একেবারে কল্পনা করা ছাড়া আর কোনো উপায় নেই। অনেকটা সেই গানের মতো যদি রাত পোহালে শোনা যেত, তো নাই। কিন্তু যেটা হতো যে তার যে রাজনৈতিক প্রজ্ঞা, সমাজের যে বিভেদ, সেই বিভেদগুলো আমরা নিরসনে, যে একটা জাতি গঠন, আমি যে কথাটা ঘুরে ফিরে বলতে চাইছি যে আপনি তো একটা জাতিরাষ্ট্র তৈরি করেছেন, আপনি তো এর আগে কখনো জাতিরাষ্ট্র গঠন করেননি। আপনার বহু ধর্মের মানুষ ছিল, বহু বর্ণের মানুষ ছিল, অনেক চিন্তার মানুষ ছিল, অনেক ধরনের শাসন ক্ষমতা এখানে চলেছে, একেবারে সেই সুলতানি আমল, তারও পেছনে সেন, পাল, আরও অনেক যুগের কথা বলতে পারেন। কিন্তু আপনি তো কখন একটা জাতি গঠন, আপনার ভূখণ্ড সহ এই অবস্থায় তো আপনি কোনোদিন আসেননি। আপনি কাছাকাছি কখনো হয়তো গেছেন, কখনো হয়তো সুলতানি আমলে একটু যাচ্ছেন, কখনো আবার একটু মোগল আমলের রাজধানী পাচ্ছেন, আবার সেটা চলে যাচ্ছে, আবার একটু ইংরেজদের বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্তের কারণে আপনি কিছুদিন আরেকটা রাজধানী পেলেন, আবার কয়েক বছরের মধ্যে সেটা ভেঙে গেল। ফলে আপনি যে ঠিক ভূগোল, আপনার ইতিহাস, সংস্কৃতি, জীবন, এই প্রকৃতি, আপনার ভৌগোলিক বিন্যাস, সব কিছু মিলে যে আপনি একটা জাতি গঠন করবেন, এটা তো পাননি। তো সেই জাতির তো একটা ফর্মেটিভ স্টেজ থাকে। বিচ্ছিন্ন থাকার, আপনি যখন স্বাধীনতা পেয়েছেন, সেই প্রারম্ভিক অবস্থা থেকে তাকে একটা অবস্থানে নিয়ে যাওয়া, একটা পরিণতিতে নিয়ে যাওয়া, একটা চিন্তার দিকে নিয়ে যাওয়া,
একটা ন্যাশনাল সাইকি তৈরি করা, একটা লক্ষ্য তৈরি করা যে এই লক্ষ্যেই জাতি এগোবে, একটা উন্নত মান তৈরি করা, বঙ্গবন্ধু আরও অনেক দিন থাকলে আমার বিশ্বাস যে সেটা হয়তো সম্ভব হতো। আচ্ছা, আমাদের যে বিভেদগুলো, আপনি সবাই বাঙালি, আমরা অধিকাংশ বাঙালি, আমাদের অন্য আদিবাসী আছেন, আরও আছেন, কিন্তু তার মধ্যে আমাদের সবার চিন্তা যে একরকম, আমরা সবসময় এক ছিলাম তা কিন্তু না। আপনি ইতিহাসের সবসময় তো এক জায়গাতে ছিলেন না, এক শাসনে ছিলেন না, এইভাবে তো আপনি একটা দেশ গঠন কখনো করেননি। তার জন্য অনেক ধরনের বিষয়কে আপনার দেখার প্রয়োজন পড়ে, গঠনের প্রয়োজন পড়ে। সেইটার ঘাটতি আপনি এখন দেখেন রাজনৈতিক সংস্কৃতির যে প্রবল ঘাটতি, সেটা কেবলমাত্র প্রধান দলগুলোর মধ্যেই মুখ দেখা দেখি না, কেবল ওখানেই সীমাবদ্ধ না, সেটা যে দলই হোক সেটার মধ্যে রয়েছে, সেটা স্থানীয় পর্যায়ে বিস্তৃত, সেটা আপনি নির্বাচনে দেখতে পারেন, প্রক্রিয়ায় দেখতে পারেন, প্রতিষ্ঠানে দেখতে পারেন, প্রতিদিন। এটা নির্দিষ্ট কোনো দলের নাম করবার প্রয়োজন নেই। রাজনৈতিক সংস্কৃতির যে অবনমন, যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, বঙ্গবন্ধু এবং তার সহযোদ্ধারা থাকলে হয়তো এই অবস্থা হতো না। এবং যে একটু আগে আপনি বলছিলেন যে তার পদক, জুলিও কুরি পদক প্রাপ্তি নিয়ে আলোচনা শুরু হয়েছিল, যে রূপান্তর বিশ্ব শান্তির ক্ষেত্রে আমরা চেয়েছিলাম, সুতরাং তিনি এবং তার সহযোদ্ধারা, তার আগে পরে আরও অনেকে তার মধ্যে হত্যাযজ্ঞের শিকার হয়েছেন অথবা অকাল মৃত্যু হয়তো তাদের ঘটেছে, তো তারাও যদি একত্রিত থাকতেন হয়তো এই আজকে যে কথাগুলো আমরা বলছি যে বিশ্ব সংস্থা রূপান্তর করতে পারছি না, তার সংস্কার হচ্ছে না, দেশগুলো বড় কোনো ভূমিকা নিতে পারছে না, একক শক্তি পৃথিবীতে প্রায় একটা মেরু, এবং তার বিরুদ্ধেই কেউ কেউ একটু কথা বলেন, কিছুদিন মস্কো থেকে শোনা যায়, বেইজিং থেকে শোনা যায়, আবার সে কণ্ঠ মিয়ে যায়, হয়তো কিছু ব্যাংক তৈরি হচ্ছে, কিছু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তৈরি হচ্ছে, কিন্তু তাকে ধাক্কা দেবার মতো একক শক্তিকে ওরা সেই জায়গায় কেউ নেই। আবার যিনি ধাক্কা দেবেন তিনি আবার আরেক জায়গায় আগ্রাসন একটা চালু রেখেছেন, তিনি আবার সম্প্রসারণবাদের কাজ সেখানে করে যাচ্ছেন। তো তার মানে কেউ তো বলবাননি। ধরুন বঙ্গবন্ধুর সময় যারা ছিলেন ব্রেজনেভের মতো লোকেরা, এখন হয়তো বঙ্গবন্ধুর পক্ষে সম্ভব ছিল ব্রেজনেভের মতো নেতার সঙ্গে কথা বলা আন্তরিকভাবে, এখন যে কোনো ব্যক্তির পক্ষে নিশ্চয়ই ওই ধরনের ব্যক্তির সঙ্গে কথা বলা সম্ভব না। নতুন নেতৃত্ব, নতুন দেশ, নতুন সময়, অতএব এই সময়কালটাও খুব গুরুত্বপূর্ণ। নতুন নেতৃত্ব, নতুন সময়, নতুন সব কিছু। এখন তো যুদ্ধের ভয়াবহতা বা তখনকার সিচুয়েশন, এখনকার সিচুয়েশন অনেক পার্থক্য। তো বঙ্গবন্ধু যে শান্তির বাণী তিনি দিয়েছিলেন, শান্তির দূত তিনি হয়েছিলেন, সেটাকে এখন কি সেটা প্রাসঙ্গিক? মানে অবশ্যই প্রাসঙ্গিক, অবশ্যই। দেখেন সব সময় যে আপনি যদি ওনার আত্মজীবনিক লেখাগুলো পড়েন, ওনার সম্পর্কে যারা বলেছেন তাদের সম্পর্কে জানেন, যে এক পর্যায়ে উনি খুব প্রাণিত হয়েছিলেন, তখনও বাংলাদেশ স্বাধীন হয়নি, সুইজারল্যান্ড বেড়াতে গিয়েছিলেন, এবং ওনার মনে হয়েছিল যার এরা তো কোনো জোটের মধ্যে নাই, এরকম হলে কেমন হয়, মানে আমি কারোর সঙ্গে কোনো, তার মানে সবসময়ের জন্য চেষ্টা করেছেন যে দ্বন্দ্ব এড়িয়ে কতটা শান্তিতে থাকা যায়, কতটা আমি কারো ক্ষতি করব না, এরকম একটা অবস্থা তৈরি করা যায় কিনা। ফলে আমি বারবার যেটা বোঝাতে চেষ্টা করছি যে ওই সময়কালে বঙ্গবন্ধু সহজ, তারা শুধু বাংলাদেশে তার সহযোদ্ধা না, বিশ্বে যারা বন্ধু ভাবাপন্ন ছিলেন, তারা একটা সময়কালকে ধারণ করতেন, একটা প্রভাব রাখতেন, এবং সে প্রভাবটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আপনি এখন জাতিসংঘ এরকম প্রভাব সৃষ্টিকারী কাউকে আপনি পান না, যিনি তার দেশের অর্থনৈতিক অবস্থাকে, এটা বড় কথা না, যেসব দেশের নাম আমরা বলছি অনেকে, তাদের দেশের অবস্থা মোটেই এমন ছিল না যে তারা আজকের বিচারে মধ্যমায়ের দেশও তারা ছিলেন না, অনেকে একেবারে এখন যেটা আমরা একেবারে নিম্ন বা তার থেকে স্বল্প এরকম, হয়তো কাঠামোটা ভিন্ন রকম তখন ছিল, কিন্তু তারা প্রভাব রেখেছেন, বিশ্ব রাজনীতিতে প্রভাব রেখেছেন, কথা বলেছেন, যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন, ক্রমাগতভাবে উপনিবেশিকতার বিরুদ্ধে কথা বলেছেন, ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলেছেন। এখন আপনি দেখুন ইটালির মতো দেশে এই ধরনের রাজনৈতিক আদর্শের দলের উত্থান ঘটছে, আপনার তো কথা বলবার কেউ নেই। অস্ট্রিয়াতে, জার্মানিতে বহু দেশে দক্ষিণপন্থীদের উত্থান ঘটছে, ওই দেশেই কথা বলবার কেউ নেই, কিন্তু বঙ্গবন্ধুর সময়কালে ওই ধরনের বড় নেতা ছিলেন যারা কথা বলতে পারতেন। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে দক্ষিণপন্থীদের উত্থান করছে, শুধু ডোনাল্ড ট্রাম্প একা না, তার সঙ্গে আরো অনেক গোষ্ঠী। কিন্তু কে বলবে? আপনি কি মেক্সিকোতে ওরকম কাউকে দেখতে পান? দক্ষিণ আমেরিকাতে ওরকম কাউকে দেখবেন? হ্যাঁ, 2-1 নেতা আছেন, তারা বলেন, আবার তারা স্যাংশনের মধ্যে পড়েন, আবার ঝামেলার মধ্যে পড়েন, কিন্তু কথা বলবে এরকম তো দেখেন না। আপনি পূর্ব ইউরোপের দিকে যদি আসেন, এমন কেউ নাই যে একত্রিত হয়ে তারা কথা বলবে। পশ্চিম ইউরোপে আগেই বলেছি যে একের পর এক দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে, তারা মোটেই উদারনৈতিক নন, তাদের চিন্তা ভাবনা ভিন্ন রকম। সুতরাং বঙ্গবন্ধুর ওই সময় তিনি যে কথা বলেছিলেন, যদি আমাদের সঙ্গে তিনি থাকতেন আরো অনেক দিন, সেটা আমি মনে করি যে শুধু আমাদের রাজনৈতিক সংস্কৃতি, আমাদের সম্মেলন, আমাদের জাতি গঠন, আমাদের জাতির
আমি ঠিক চরিত্র কথাটা বলবো না, বৈশিষ্ট্য গঠন, এটা তো হয়তো জাতির সেবা অন্য কেউ অভিমান বোধ করতে পারেন যে ভাই আমি তো উন্নত মানের আছি, আর উন্নত করবার কি আছে, তার সঙ্গে বিশ্ব পরিস্থিতিতে তারা যারা ছিলেন তাদের মতো শ্রদ্ধেয় ব্যক্তিরা তখনকার দিনে রাজনীতিতে, শিল্পকলায়, সাহিত্যে, সমাজসেবায়, বিশ্ব পরিস্থিতিতে, আমার মনে হয় যে আমরা হয়তো একটা অন্য রকম পৃথিবী পেলেও পেতে পারতাম। একটা বিরতি নিয়ে আসছে আপনার কাছে দর্শক, এবার যাই নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আপনার সঙ্গে অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম বাতিঘর নিয়ে। স্টুডিওতে রয়েছেন অধ্যাপক ডক্টর এস.এম. শামীম রেজা। শামীম রেজা, আপনি একটু বলবেন যে বঙ্গবন্ধু বাংলাদেশ এবং বাঙালি এক সূত্রে গাঁথা, এর পেছনে নিশ্চয়ই কোনো মন্ত্র আছে। সেই মন্ত্রটা আসলে কি, তিনি কিভাবে এভাবে সবাইকে গাঁথলেন? না, এক হলো যে মানে আমাদের প্রজন্মে যারা, তারা তো আর বইপত্র পড়ার এবং অন্য স্মৃতিচারণ বাইরে তো আর আমাদের পক্ষে তো আর তাদের সঙ্গে সামনাসামনি তো কথা বলার সুযোগ হয়নি। সুতরাং আমাদের পুরো উৎসটাই সেকেন্ডারি সোর্স ওই অর্থে। যারা ওই সময় তার সঙ্গে কথা বলবার সুযোগ পেয়েছেন, তার সঙ্গে অন্তরঙ্গ হওয়ার সুযোগ পেয়েছেন, ওঠা বসা করেছেন, তারা নিশ্চয়ই আরও অনুধাবন করেছেন। আমি যেভাবে বুঝি যে তার যে বোধ প্রতিটা স্তরে, আপনি যদি দেখেন যে 47-এ ভারত ভাগের আগ পর্যন্ত একজন তরুণ শেখ মুজিবুর রহমান শেষ পর্যন্ত মনে প্রাণে চাইছেন যেন এরকম খারাপ কিছু না ঘটে, তাই না? এবং আবার যখন চেষ্টা করা হচ্ছে যে বাংলাকে, দুই বাংলাকে এক রাখা যায় কিনা, বেশি দিন সেই উদ্যোগ টেকেনি, খুব বেশি জোরালোও করা যায়নি। কিন্তু যারা করেছেন সেখানেও তিনি মনে করেছেন যদি শেষ কিছু হয়, ফজলুল হকের একটা অবদান ছিল, আরো যারা ছিলেন, আবুল হাশিম বড় একটা অবদান রেখেছিলেন, শরৎ বসুরা, এগুলো না। আবার দেখুন, যখন তিনি তখনকার পূর্ব পাকিস্তানে ফিরে আসছেন, এসেই দেখছেন যে কথা আগেই বলছেন যে মুসলিম লীগ একটা এলিট ক্লাব, এটা বড় বড় রাজা নবাবদের বাড়িতে বসে মিটিং হয়, তার নেতারাও সেই ধরনের, সাধারণ মানুষ সেখানে জায়গা নেই। তিনি দেখেন সেই আন্দোলন তারা শুরু করলেন, এবং যাদের সঙ্গে তিনি এই অঞ্চলে তার রাজনৈতিক জীবন শুরু করেন, মৌলানা ভাসানী, অন্যান্য, তাদের সঙ্গে পরবর্তীতে রাজনৈতিক আদর্শ হয়তো ভিন্নতা ছিল, হয়তো লক্ষ্যটা এবং পদ্ধতি নিয়ে হয়তো তাদের সারা জীবন বাংলাদেশ নিয়ে ছিলেন। কিন্তু যাদের সঙ্গে ছিলেন, দেখেন যদি ভাসানীর সঙ্গে যখন রাজনীতি করেছেন, তাদেরকে ওই উপনিবেশিকতার জঞ্জাল সরানো, এবং যুক্তফ্রন্ট যখন এসে জমিদারি প্রথা বিলোপ করছেন, যে এই শোষণ প্রথা রাখা যাবে না, এই উপনিবেশিক প্রথা রাখা যাবে না, এই সামন্ততান্ত্রিক প্রথা রাখা যাবে না, তখনও কিন্তু অন্য অংশে যায়নি। আপনি পাকিস্তানের অন্য অংশে এখনো পর্যন্ত প্রচ্ছন্নভাবে সেগুলো রয়েছে। আমাদের পার্শ্ববর্তী আরও অনেক দেশে এখনো প্রচ্ছন্নভাবে এই ধরনের ব্যবস্থা টিকে রয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক জায়গাতে হয়তো সেটা আধুনিক হয়েছে, দেখা যায় না, কিন্তু প্রচ্ছন্নভাবে সেগুলো আছে। তো তার মানে দেখেন, ওইটা থেকে ওই মুক্তি তিনি বারবার চাচ্ছেন। এরপরে আপনি পুরো সময়টা দেখেন, যখনই তিনি স্বল্পকালে কোনো সরকারি দায়িত্বে গেছেন বা তিনি দলের দায়িত্বে, পুরো সময়ব্যাপী কাজ কি, পুরো সময়ব্যাপী তিনি এটা নিয়ে চিন্তা করছেন। এবং এক পর্যায়ে বোঝা যায় যে যখন তার মধ্যে এই আকাঙ্ক্ষা বাসা বেঁধেছে যে বাঙালির একটা স্বতন্ত্র জায়গা এবং তার একটা পরিচয় প্রয়োজন, সেটা কখন উনি ভাবা শুরু করেছেন সেটা তো বলা কঠিন, হয়তো লেখালেখিতে আমরা কিছুটা ধারণা পাই, নিশ্চয়ই তার মনোজগতে সেটা একটা অবস্থান তৈরি করছিল। আমরা হয়তো আপনি রাজনৈতিক ঘটনাগুলো বলতে পারবেন, উনি কবে থেকে প্রচেষ্টা নিচ্ছেন, কার কার সঙ্গে যোগাযোগ করছেন, এটা তো আমরা জানি 60-এর দশকের ঘটনাগুলো। কিন্তু সব মিলে আপনি আজকে যদি মূল্যায়ন করেন, তার দীর্ঘ তার একটা দেখার এবং বোঝার গভীর দৃষ্টি, যে একটা জাতিগোষ্ঠী, এই অঞ্চলের মানুষ স্বপ্ন ছিল দীর্ঘদিনের ভেতরে তিনি লালন করেছেন, যে সবচেয়ে বড় কথা যে তার বোধ, এবং সেটাকে রাজনৈতিকভাবে চিন্তা করবার যে শক্তি। আরো তো অনেকে ছিলেন 19 শতকে, তো আরো রাজনীতিবিদরা ছিলেন, তারা কেউ ভারতীয় জাতীয়তাবাদ নিয়ে চিন্তা করেছেন, তারা হয়তো বৃহৎ অন্য কিছু নিয়ে চিন্তা করেছেন, কিন্তু আলাদা এই অঞ্চল, যেটাকে আমরা তখন হয়তো পূর্ব বাংলা বলতাম, পরবর্তীতে তার যে একটা নদীমাতৃকতা, তার একটা জীবন, তার অর্থনীতি, তার মানুষ এবং তার যে ঐতিহাসিক পরম্পরা, তার চিন্তা, সেইটা ভেবে আমরা কিন্তু খুব এরকম কারো কাছ থেকে শুনিনি যে সেটাকে ভিত্তি করে একটা স্বাধীন কোনো কিছু তৈরি করা যায়। যেটার বঙ্গবন্ধু প্রথম যে সুযোগটা পেলেন যে ভাষা আন্দোলনের সময়, আমি যেটা অব্যবহিত পরে তিনি এটাকে আরও একটা দৃঢ় ভিত্তির উপরে দাঁড় করানো, মানে তার একেবারে ওই উন্মেষকালেই তিনি ভাষা আন্দোলনে যুক্ত হচ্ছেন এবং দেখছেন যে ক্রমশ জায়গাগুলো তৈরি হচ্ছে, একটা অবস্থান তৈরি হচ্ছে, মানে শুধুমাত্র আপনার প্রাকৃতিক বৈশিষ্ট্য, মানুষের ঐতিহাসিক যুক্ততা,
সম্পর্ক, রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে যথেষ্ট নয়। আপনি ভাষার দিকে যাচ্ছেন, আপনি ঔপনিবেশিক বিষয়গুলোকে আইনগতভাবে সরানোর আপনি চেষ্টা করছেন, এবং তাদের হাত দিয়েই বা তার এবং তার শ্রদ্ধেয় নেতা যারা ছিলেন তাদের হাতেই কিন্তু বাংলা অন্যতম জাতীয় ভাষায় প্রতিষ্ঠিত হতে পারলো দাপ্তরিকভাবে। এবং তার পরবর্তী সময়ে তো 60-এর দশকে আমরা জানি। তো আপনি যদি আর ভিত্তি বলেন, আমি বলবো যে গভীরভাবে তিনি ভালোবাসতে পেরেছেন, যে কোনো রাজনৈতিক জাতীয়তাবাদী নেতার বড় সম্বলিত ভালোবাসা মানুষের সঙ্গে। বঙ্গবন্ধু সবসময় যেটা আপনি বললেন, আপনার কথা ধরে আমি বলি যে তিনি তার যত আন্দোলন, যত সংগ্রাম, যত অধিকার পাওয়ার যত চেষ্টা, যা কিছু তিনি করছেন বা করার চেষ্টা করেছেন, সফল হয়েছেন, কিন্তু সব জায়গায় দেখতাম যে তিনি একটা আলোচনার পথ খোলা রাখতেন একদম সংঘর্ষে যাওয়ার আগ পর্যন্ত। মানে তিনি একটা পথ রাখতেন যে যদি কোনোভাবে সেটাকে, আমার মনে আপনি 7 মার্চের বক্তৃতার কথা বলছেন, সেখানেও তিনি আলোচনার পথ খোলা রাখছেন যে তারা যদি শেষ মুহূর্তে আলোচনা করতে চায়, যেখানে বিখ্যাত কথা আছে যে একজনও যদি হয় সংখ্যা দিয়ে বিচার করবেন না, তাদের গুণগত বিষয় দিয়ে তিনি বিচার করবেন, তাদের কথা আমরা শুনবো। তো সব মিলে আপনি যেটা বলছেন যে দেখুন, আপনি অন্যান্য জাতীয়তাবাদী নেতাদের ক্ষেত্রেও যদি বলেন, আমি আগেই বলেছি যে অন্য দেশ কিভাবে দেখবে সেটা তার লেন্সের ব্যাপার, তার ফ্রেমওয়ার্কের ব্যাপার, কিন্তু সকল জাতীয়তাবাদী নেতার বড় শক্তি হচ্ছে মানুষের ভালোবাসা এবং মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা। এবং বঙ্গবন্ধুরও আপনি যদি বলেন যে তার বোধ, যে রাজনৈতিক বোধ এবং একটা দেশকে কল্পনা করা ওই সময়কালে 50-এর দশক থেকে শুরু করে 60-এর দশক, মানে সময়, সেটা অন্যরা ভেবেছিলেন কিনা বা অন্যরা এতদূর কল্পনা করতে চেয়েছিলেন কিনা সেটা আমাদের জানা তো আর সম্ভব না, কিন্তু তিনি পেরেছেন এবং তিনি ভেবেছেন। এখন আমরা তার চিন্তা ভাবনা আলাপচারিতা থেকে যতটুকু বুঝি সেটাই হয়তো পুনরাবৃত্তি হবে যে এখানকার মানুষ, এখানকার জীবন, এখানকার প্রকৃতি, এখানকার রাজনৈতিক অভিজ্ঞতা, এবং এই আলোচনা হয়তো দীর্ঘ হয়, আমাদের যে দীর্ঘ নিরন্ন মানুষের যে অভিজ্ঞতা, দুর্ভিক্ষের যে অভিজ্ঞতা, সেগুলো তিনি নিজেও প্রত্যক্ষ করেছেন, তার শৈশব কৈশোরে দেখেছেন, এবং শোষণ এবং তার থেকে মুক্তি, ঔপনিবেশিকতা থেকে মুক্তি, স্তরে তার এক ধরনের, এবং সবচেয়ে বড় কথা যে মানুষকে মুক্তি দেওয়া, মানুষকে কেন্দ্রে আনা, এবং সেটাই তো জাতীয়তাবাদের, আপনি হয়তো চূড়ান্ত জাতীয়তাবাদকে আমরা কেউ তো সেটা অনেক সময় আমাদের অন্যদিকে নিয়ে যায়, সেটার অভিজ্ঞতা আমাদের ইউরোপে ভালো হয়নি, কিন্তু আমরা সেই জাতীয়তাবাদের কথা বলছি না, আমরা বলছি যে আমাদের সংহতির কথা, যেটা জাতি হিসেবে আমাদের টিকিয়ে রাখে, মূল্যবোধগুলোকে জাগরুক রাখে এবং আপনার রাজনৈতিক অভিজ্ঞতাকে একটা সংকল্পের মধ্যে এনে দেয়। সেটাই বঙ্গবন্ধুর আমি মনে করি যে প্রধান পুঁজি এত বড় নেতা হয়ে আসার পথে এবং আমাদের স্বাধীনতার, সেটা আমাদের সৌভাগ্য, আমরা তাকে পেয়েছিলাম। বিরতির পরে এসে আর আলাপ করবো। একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আপনার সঙ্গে অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম বাতিঘর নিয়ে। আমাদের সাথে রয়েছেন SM শামীম রেজা। শামীম রেজা, আপনি যদি একটু বলেন যে আপনি 7ই মার্চ একটু টাচ করেছিলেন, সেখানে যদি আমি একটু আসি যে বঙ্গবন্ধু, আমি জানতে চেয়েছিলাম যে ওনার যে রাজনৈতিক ক্যারিয়ার, উনি যে রাজনীতি নিয়ে ভাবতেন, আপনি যেটা বারবার বললেন যে স্বাধীন চিন্তা চেতনা একটি ভূখণ্ড, যেটা তিনি ভেবেছিলেন, অন্য কেউ কতটা কীভাবে ভেবেছিলেন আমরা জানি না। তো 7ই মার্চের ভাষণে তিনি যে বললেন, সেটা তো তার মানে সারা জীবনের রাজনীতির যে নির্যাস, বছর বছর তিনি আন্দোলন সংগ্রাম করেছেন, স্বাধীনতার কথা বলেছেন। তো ওই দিন তার নির্যাস আমরা পাই অল্প সময়ের জন্য, পুরো সারা জীবনের কথা তিনি ওই দিন প্রকাশ করেছিলেন। তার বক্তব্য মানুষ শুনেছেন, শুনতে এসেছেন, উদ্বুদ্ধ হয়েছেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, দেশ স্বাধীন করে ফিরে এসেছেন। এমন নেতা কি বিশ্বে আর কোথাও আছে? দেখুন, আপনি একটু আগে যে প্রশ্ন করছিলেন যে কি তাকে অনুপ্রাণিত করেছে বা কি তাকে এই পর্যায়ে এনেছে, হতে পারে আপনি যেটা বললেন যে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণের প্রারম্ভিক অংশটুকুই হয়তো তার নির্যাস। আমরা বারবারই বলছি যে আমাদের আলোচনার সীমাবদ্ধতা এইটা যে আমরা তার সঙ্গে আলাপের কোনো সুযোগ পাইনি, সুতরাং আমাদের যেহেতু এই সৌভাগ্য হয়নি, আমরা সে বয়সকালেরও না, অতএব একজন মানুষের মনোজাগতিক বিষয়গুলো বুঝতে, জানতে যে সান্নিধ্যের সাহচর্যের প্রয়োজন হয়, সেটা তো আর আমাদের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু এই সংক্ষিপ্ত ভাষণের শুরুতেই আপনি কিন্তু তার ধারণাটা পান যে অন্যগুলো তো দীর্ঘ আলোচনা হয়েছে, উনি কি বলেছেন না অন্যান্য বিষয়। আপনি দেখবেন যে আপনাকে যে দীর্ঘ বঞ্চনার ইতিহাসের কথা বলছেন, শোষণের কথা বলছেন, আপনার অপ্রাপ্তির কথা বলছেন, আপনি বারবার কিছু একটা তৈরি করতে যাচ্ছেন এবং জাতি হিসাবে আপনি সেটা পারছেন না। আমাদের 80-র দশকে এখানে গুন্টার গ্রাস ছিলেন বেড়াতে, বিখ্যাত জার্মান লেখক, নোবেল পুরস্কার বিজয়ী। তো
তো গুন্টার গ্রাস আমাদের তখনকার জাদুঘর দেখে ওনাকে প্রশ্ন করা হচ্ছে কেমন লাগলো। তো ওই আমরা যেভাবে সাজাই পাল যুগ সেন যুগ ইত্যাদি আমাদের তো সাজানোর একটা রীতি আছে। তো উনি বলেছিলেন যে এমন কি হতে পারতো না যে বাঙালির সংগ্রামের ইতিহাস আমি পরপর দেখব, বাঙালির সংগ্রাম, দুর্ভিক্ষ, এই নিরন্ন ইতিহাস, তারও আগে যেগুলো ঘটেছে, 43-এর মন্বন্তর, এই কষ্ট। এবং তিনি বলছেন যে এমন তো হতে পারতো, ধরো জয়নুলের ছবিগুলো দেখছি, মন্বন্তর, তারপরে এটা, তারপরে এটা, এবং যে ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে তোমরা বাংলাদেশ স্বাধীন, এমনভাবে সাজালে কেমন হতো। এটা নিঃসন্দেহে কবি লেখক গুন্টার গ্রাস উপন্যাসিক তার মত। কিন্তু বঙ্গবন্ধুর এই প্রসঙ্গে যদি আপনি ওই ভাষণের প্রাথমিক অংশে যান, অনেকটা তাই, একটা দীর্ঘ চিত্র তিনি তুলে ধরছেন, তাই না? দীর্ঘ সময়, এটা আমরা বলতে হয়তো অনেক সময় লাগবে, এবং আপনি বারবারই যে প্রশ্ন করছিলেন ওইভাবে পারবো না, অল্প সময়ের মধ্যে যে এই শোষণ, এই বঞ্চনা, এই না পাওয়া আমরা কি পেতে পারতাম না, বা আমাদের কি সেই যোগ্যতা ছিল না, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সমস্ত বিষয়। তারপরে তো এটা অন্য নির্দেশনামূলক বক্তৃতা, সেটা অন্যান্য দিকগুলো তো তার নান্দনিক দিক রয়েছে, তার ভাষাগত দিক রয়েছে, তার বলা, সেটাই সেই আলোচনা না যায় যে কিভাবে তিনি সেটা, তার প্রক্ষেপণ কিভাবে ঘটেছে, কিভাবে তিনি উদ্বুদ্ধ করেছেন, সেটা অন্য। আর একটা কথা যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম, যে মানুষের মধ্যে তো আকাঙ্ক্ষা জেগেছে, স্বাধীনতার আকাঙ্ক্ষা তো এইভাবে লিখিত পরিতভাবে দেখা যায় না কখনো, কিন্তু মানুষের চেষ্টা তো আমরা লক্ষ্য করেছি, আমরা 47 সময় লক্ষ্য করেছি, অখণ্ড বাংলার সময় লক্ষ্য করেছি, এমনকি 60-এর দশকে আমরা এখন ইতিহাস থেকে পাই যে তরুণরাও গোপনে চেষ্টা করেছেন, পুরনো সরকারি সশস্ত্র বাহিনীতে কাজ করেছেন, তারা যোগাযোগ রেখেছেন বঙ্গবন্ধুর সময়, তিনি একাধিক উদ্যোগের চেষ্টা করেছেন দেখে ইতিহাস আমাদের সাক্ষ্য দেয়। সব কিছুকে মূর্ত করতে পেরেছেন কি, এটাই বড় বিষয়। যে আপনার মনে আকাঙ্ক্ষা ছিল, আমার মনে আকাঙ্ক্ষা ছিল, আরও অনেক গোপন গোষ্ঠীর মনে আকাঙ্ক্ষা ছিল, আমি নির্দিষ্ট কারোর হয়তো নাম বলছি না, হয়তো কারোটা বাদ যেতে পারে, বিভিন্ন গোষ্ঠী তৈরি হয়েছে, বিভিন্ন ব্যক্তি তৈরি হয়েছে, বিভিন্ন লিফলেট তৈরি হয়েছে, গোপন উদ্যোগ তৈরি হয়েছে, প্রচেষ্টা নেওয়া হয়েছে, কিন্তু সব কিছুকে তো মূর্ত করতে হবে এক জায়গায়, এবং সেই মূর্ত করতে হলে আপনার এমন ব্যক্তিত্বেরই প্রয়োজন ছিল যিনি এই আজকে যে পদকপ্রাপ্তি নিয়ে আপনি কথা তুলেছেন, যে যিনি শোষণ বোঝেন, যিনি বঞ্চনা বোঝেন, এবং এই পরিণতি বোঝেন, এবং যিনি এই চাহিদাটা অনুভব করেন, এবং অনুভব তো করলেই হবে না, আপনাকে তো সুসংগঠিত করতে হবে, এবং সেটাকে একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, এবং সেইটারই পরিণতিতে আজকের আমরা বাংলাদেশ, এবং আপনি যে কথা বলছিলেন যে সে অর্থে বঙ্গবন্ধুই বাংলাদেশ, এবং যে আমরা বলতে চেয়েছিলাম। শেষ একটি প্রশ্ন, নিশ্চয়ই, বঙ্গবন্ধু বাংলাদেশ অবিভাজ্য 100 বছর পরেও, এটা কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, এটা তো আপনি অনেক লেখা হবে, অনেক কিছু বলা হবে, আমরা যে যুগে আসছি অনেক কিছু ডিজিটালি সংরক্ষিত হবে মানুষের কাছে, কিন্তু আপনি কাকে মনে প্রাণে ধারণ করেছেন সেটাই জাতি হিসেবে বড় বিষয়। ডেভিড ফ্রস্টের সঙ্গে যখন সাক্ষাৎকার দিয়েছিলেন বঙ্গবন্ধু, অনেকের নাম বলেছিলেন, তাদের কেউ কেউ এমন না যে বাংলাদেশের পক্ষে খুব একটা, বা তার আদর্শ বাংলাদেশের পক্ষে যায়। জি, তো ফ্রস্ট যখন এরকম দু একজনের নাম উল্লেখ করে বলেছিলেন যে অমুক অমুকের যে নাম বললে, এরা তো তোমাকে সমর্থন দেয়নি, বা আদর্শ তো তোমার সঙ্গে যায় না, কিন্তু তিনি একটা কথা বলেছিলেন যে কিন্তু তার মহৎ কিছু বিষয় তো আমাকে প্রাণিত করে, তার বক্তৃতা ভালো লাগে, তার অন্যান্য কার্যক্রমগুলো ভালো লাগে, অর্থাৎ তিনি সব কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ বিষয়টা খুঁজে পেতে চেষ্টা করেছেন। সেটা আব্রাহাম লিঙ্কন হোক, মাও সেতুং এর কথা বলেছেন, গান্ধীর কথা বলেছেন, আরও অনেকের কথা বলেছেন। তো আমার মনে হয় যে তিনি বাঙালির সবচেয়ে ভালো বিষয়গুলো দেখতে চেষ্টা করেছেন, খুঁজেছেন, পেয়েছেন, এবং নিঃসন্দেহে অনুধাবন করেছেন দেখে তিনি বাঙালির সবচেয়ে ভালো যেটা আমরা চেয়েছি শত বছরে, সেটা উপহার দিতে পেরেছেন, এবং এই বোধই তাকে অনন্য সাধারণ করে তোলে। এবং ডক্টর এস এম শামীম রেজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আমরা আলোচনা করলাম আপনার সাথে, পরবর্তীতে আমাদের হয়তো আরও কথা হবে এসব বিষয় নিয়ে। আজ এখানে শেষ করব। দর্শক, যাবার আগে শুধু বলতে চাই যে বঙ্গবন্ধু বলেছিলেন, আমরা সমর্থন জানাই বিশ্ব শান্তি, নিরস্ত্রীকরণ ও মানব কল্যাণের যে কোনো মহৎ প্রচেষ্টাকে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বঙ্গবন্ধু সেদিনের এই উচ্চারণ আজও সমান প্রাসঙ্গিক। জুলিও কুরি শান্তি পুরস্কার পাওয়ার এই দিনে বঙ্গবন্ধু ও বিশ্ববন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।